আজকে আমরা চলো তরঙ্গ প্রগ্রেসিভ ওয়েভ এই চ্যাপ্টারটা পড়ব। তো গতি অনুযায়ী তরঙ্গ দু রকমের হয়। এক ধরনের তরঙ্গ হচ্ছে চলো তরঙ্গ, আরেক ধরনের নাম শুনে বোঝা যাচ্ছে চলো তরঙ্গ। এই তরঙ্গটা কী হবে, নির্দিষ্ট বেগে মাধ্যমের মধ্য দিয়ে এগিয়ে চলবে, সেই তরঙ্গটা হবে চলো তরঙ্গ। আর আরেক ধরনের তরঙ্গ আমরা পরের দিকে পাবো, সেটা হচ্ছে স্থানু তরঙ্গ, স্টেশনারি ওয়েভ। এই তরঙ্গটা কি হয়, উৎপত্তিস্থলে আবদ্ধ থেকে যায়। স্থানু তরঙ্গ সেটা কি হয়, উৎপত্তিস্থলে আবদ্ধ থাকে, সেটা মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে না, চলতে পারে না। তাহলে গতি অনুযায়ী তরঙ্গকে আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে তোমার চলো তরঙ্গ, আর একটা হচ্ছে স্থানু তরঙ্গ। তো আজকে আমরা এই চলো তরঙ্গ পড়ব, চলো তরঙ্গের সমীকরণ বার করব। তো প্রথমে চলো তরঙ্গের সংজ্ঞাটা দিয়ে দিই। চলো তরঙ্গের সংজ্ঞা কাকে বলবো, যে তরঙ্গে মাধ্যমের কণার কম্পন, যে তরঙ্গে তরঙ্গজাত কম্পন, যে তরঙ্গজাত কম্পন পরপর কণায় সঞ্চালনের মাধ্যমে তরঙ্গ নির্দিষ্ট বেগে মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, সেই তরঙ্গকে আমরা কি বলবো, চলো তরঙ্গ। যে তরঙ্গে তরঙ্গজাত কম্পন পরপর কণায় সঞ্চালনের মাধ্যমে তরঙ্গ নির্দিষ্ট বেগে মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, সেই তরঙ্গকে আমরা কি বলবো, চলো তরঙ্গ। যে তরঙ্গে তরঙ্গজাত কম্পন পরপর কণায় সঞ্চালনের মাধ্যমে তরঙ্গ নির্দিষ্ট বেগে মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, সেই তরঙ্গকে আমরা কি বলবো, চলো তরঙ্গ। আজকে আমরা চলো তরঙ্গে, এইগুলো তোমার চলো তরঙ্গের সংজ্ঞাটা বললাম, আবার বলছি একবার। যে তরঙ্গে তরঙ্গজাত কম্পন পরপর কণায় সঞ্চালনের মাধ্যমে তরঙ্গ নির্দিষ্ট বেগে মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, তাকে চলো তরঙ্গ বলে। আমরা চলো তরঙ্গের সমীকরণ বার করব। আমরা এখানে তরঙ্গের সরণ লেখ এঁকেছি, এক্স অক্ষ বরাবর তরঙ্গের সরণ বা দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর কণার সরণ, এটাকে আমরা বলবো তরঙ্গের সরণ লেখচিত্র। তো আমরা ধরে নিচ্ছি একটা তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষ বরাবর বিস্তার লাভ করছে। ধরা যাক একটা তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষ বরাবর বিস্তার লাভ করছে, আর মাধ্যমের কণাগুলো ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে। প্রথমে ধরে নিব যে ধরি একটি তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষ বরাবর বিস্তার লাভ করছে এবং মাধ্যমের কণাগুলি ওয়াই অক্ষ বরাবর সরল দোলগতিতে কম্পমান হচ্ছে, কাঁপছে। মূল বিন্দু টি সময়ে মূল বিন্দুর কণার এই কণাটা যদি সাম্যবিন্দু থেকে ওয়াই সরণে থাকে, তাহলে এটা সরল দোলগতিতে কাঁপছে। আমরা ধরে নিলাম যে টি মুহূর্তে মূল বিন্দুর কণাটি সাম্যবিন্দু থেকে ওয়াই সরণে যদি থাকে, তাহলে এর গতির সমীকরণ কি হবে, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। আমরা সরল দোলক সমীকরণ কী পড়েছি, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ওখানে সরণকে আমরা এক্স বলেছিলাম, কিন্তু এখানে আমরা সরণটাকে ওয়াই বলছি। সরল দোলগতির সরণটা কত, ওয়াই ধরে নিচ্ছি, যেহেতু ওয়াই অক্ষ বরাবর কাঁপছে, তাই না? তাহলে টি সময়ে মূল বিন্দুর কণা সাম্য বিন্দু থেকে ওয়াই সরণে থাকলে তার গতির সমীকরণ হয় ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। এটা ইকুয়েশন 1 দিয়ে রেখে দিলাম। পাশে এর পরিচয় দিয়ে দিবে, এ হচ্ছে কণার বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এ হচ্ছে তোমার কণার বিস্তার আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। আবার বলি, প্রথমে কী লিখতে হবে, ধরি একটি তরঙ্গ ধনাত্মক এক্স অক্ষ বরাবর বিস্তার লাভ করছে এবং মাধ্যমের কণাগুলি ওয়াই অক্ষ বরাবর কম্পিত হচ্ছে। টি সময়ে মূল বিন্দুর কণা সাম্য বিন্দু থেকে ওয়াই সরণে যদি থাকে, টি সময়ে, এটা মূল বিন্দু, এখান থেকে তরঙ্গটা তৈরি হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। তাহলে টি সময়ে মূল বিন্দুর কণাটা সাম্য বিন্দু থেকে কত সরণে, ওয়াই সরণে যদি থাকে, তাহলে এর সমীকরণ কী হবে, ওয়াই ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। এইবার দেখো, মূলবিন্দুর কণার কম্পনটা মূলবিন্দু থেকে এক্স দূরে থাকা পি বিন্দুর কণাতে পৌঁছাতে
কিছুটা সময় লাগবে। আবার বলি, ও বিন্দুর কণার কম্পনটা মূলবিন্দুর কণার কম্পনটা মূলবিন্দু থেকে এক্স দূরে থাকা পি বিন্দুর কণাতে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। মূলবিন্দুর কণা কাঁপবে, তারপরে সেই কম্পনটা পরে 2 নম্বর কণায় যাবে, 2 নম্বর কণার কম্পন 3 নম্বরে যাবে, 3 নম্বর কণার কম্পন 4 নম্বরে যাবে, 4 নম্বরের কম্পন 5 নম্বরে যাবে, এইভাবে পরপর কম্পনটা দিয়ে পি বিন্দুতে পৌঁছাবে। ফলে হবে কি, পি বিন্দুর কণাটা মূলবিন্দুর কণার সাপেক্ষে দশায় পিছিয়ে যাবে, তাই না? তাহলে মূলবিন্দুর কণার কম্পন মূলবিন্দু থেকে এক্স দূরে থাকা পি বিন্দুর কণাতে পৌঁছাতে কিছুটা সময় অতিবাহিত হবে, কিছুটা সময় লাগবে। এতে পি বিন্দুর কণাটি মূলবিন্দুর কণার সাপেক্ষে দশায় পিছিয়ে যাবে, দশায় পিছিয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি পি বিন্দুর কণাটি মূলবিন্দুর কণার সাপেক্ষে ফাই দশায় পিছিয়ে আছে, ফাই দশায় পিছিয়ে আছে। সুতরাং পি বিন্দুর কণার গতির সমীকরণ কি হবে? y = a sin omega t minus phi, y = a sin omega t minus phi। আচ্ছা, এতগুলো কথা লিখতে হবে। আবার বলছি, ধরি একটি তরঙ্গ ধনাত্মক x অক্ষ বরাবর বিস্তার লাভ করছে এবং মাধ্যমের কণাগুলি y অক্ষ বরাবর কম্পিত হচ্ছে। ধরা যাক টি সময়ে মূল বিন্দুর কণাটি সাম্য বিন্দু থেকে y সরণে থাকলে তার গতির সমীকরণ হবে y = a sin omega t, যেখানে a কণার বিস্তার, ওমেগা কণার কৌণিক বেগ। এরপরে কি লিখব? যে মূল বিন্দুর কণার কম্পন মূল বিন্দু থেকে x দূরে থাকা পি বিন্দুর কণাতে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। এতে পি বিন্দুর কণাটি মূল বিন্দুর কণার সাপেক্ষে দশায় পিছিয়ে যাবে, পিছিয়ে থাকবে। ধরা যাক পি বিন্দুর কণাটি মূল বিন্দুর কণার সাপেক্ষে ফাই দশায় পিছিয়ে আছে। সুতরাং তার গতির সমীকরণ হবে y = a sin omega t minus phi, তাই না? হ্যাঁ, তাহলে যে কথাগুলো বললাম আমি, এগুলো সবই কিন্তু লিখতে হবে। এগুলো একটা লাইনও বাদ দেওয়া যাবে না, এগুলো সব লিখতে হবে। হ্যাঁ, তাহলে মূলবিন্দু কণার সাপেক্ষে আমি একটু সংক্ষেপে লিখছি। মূলবিন্দু কণার সাপেক্ষে পি বিন্দুর কণা ফাই দশায় পিছিয়ে থাকলে তার গতির সমীকরণ হয় y = a sin omega t minus phi। একটা কথা বলি, মূলবিন্দুর কণা যদি এ বিস্তারে কাঁপে, পি বিন্দুর কণাও একই বিস্তারে কাঁপবে। যখন তরঙ্গ বিস্তার লাভ করে তখন মাধ্যমের প্রত্যেকটা কণা কিন্তু একই বিস্তারে কাঁপবে, একই বিস্তারে কাঁপবে। হ্যাঁ, একই বিস্তারে কাঁপবে। তাহলে পি বিন্দুর কণার কম্পনের বিস্তারটাও এ, কিন্তু এটা মূলবিন্দুর সাপেক্ষে ফাই দশায় পিছিয়ে আছে, ওই জন্যের গতির সমীকরণ হয়ে গেল কি y = a sin omega t minus phi। তাহলে এটার দশা কত? ওমেগা টি। এটার দশা কত? ওমেগা টি মাইনাস ফাই। তার দশা পার্থক্য কত? ফাই। দশা পার্থক্য কত? ফাই পাচ্ছি, তাই না? ফাই পাচ্ছি। এইবার আমরা এই ফাইয়ের মানটা বার করব। এই ফাইয়ের মানটা কিভাবে বার করব? দেখো দেখো এই কণাটা আর এই কণাটা দেখো, এরা তোমার সমদশায় আছে, তাই না? কারণ এই কণাটা মূলবিন্দুর সাপেক্ষে টপে রয়েছে, এই কণাটাও এই কণাটা দেখো সাম্যবিন্দু সাপেক্ষে একবারে টপে চলে গেছে, একই সঙ্গে এই কণাটাও সাম্যবিন্দু সাপেক্ষে টপে চলে গেছে। তাহলে এই দুটো কণা সমদশায় কাঁপছে। আমরা সরল দৈর্ঘ্যতে দেখেছি যে দুটো কণা সমদশায় কাঁপে কখন? যখন তাদের মধ্যে দশা পার্থক্য 0 হয়, দশা পার্থক্য 2π হয়, দশা পার্থক্য 4π হয়, দশা পার্থক্য 6π হয়। তাহলে দশা পার্থক্য 0 এবং পায়ের যুগ্ম গুণিতক হলে দুটো কণা সমদশায় কাঁপে। তাহলে এই কণাটা আর এই কণাটা হচ্ছে সমদশা সম্পন্ন কণা। এদের দশা পার্থক্য কত? 0 হতে পারে, অথবা 2π হতে পারে, অথবা 4π হতে পারে, অথবা 6π হতে পারে। এইবার দেখো, আমরা গত ভিডিওতে আরও দেখেছি যে দুটো সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে।
তাহলে এই কণাটা সমদশা সম্পন্ন, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত ল্যামডা। এই কণার দশা পার্থক্য কত 0 হতে পারে, 2π হতে পারে, 4π হতে পারে। আমরা কাজের সুবিধার্থে এই দুটোর কণার দশা পার্থক্য 2π নিয়ে নিচ্ছি, দশা পার্থক্য 0টা না নিয়ে 2π নিচ্ছি। তাহলে বলো এই কণাটার দশা পার্থক্য কত 2π, এই কণাটা সমদশা সম্পন্ন, এদের মধ্যবর্তী দূরত্ব কত ল্যামডা। তাহলে আমরা বলতে পারি না ল্যামডার দূরত্বে দশা পার্থক্য হয় 2π। তাহলে আমরা বলতে পারি না ল্যামডার দূরত্বে দশা পার্থক্য কত হয় 2π, তাই না? এবার লিখবো আমরা এখন ল্যামডা দূরত্বে দশা পার্থক্য হয় 2π। অতএব একক দূরত্বে দশা পার্থক্য হয় 2π/ল্যামডা। ঐকিক নিয়ম। দেয়ারফর এই কণা আর এই কণার দূরত্ব দেখো আমরা x ধরেছি, অতএব x দূরত্বে দশা পার্থক্য কত হবে 2πx/ল্যামডা। 2πx/ল্যামডা। তাহলে মূলবিন্দুর কণা আর পি বিন্দুর কণার দশা পার্থক্য কত হয়ে গেল 2πx/ল্যামডা। এবার আমরা মূলবিন্দুর কণার সাপেক্ষে পি বিন্দুর কণার দশা পার্থক্য কত ধরেছি ফাই। দেয়ারফর ফাইয়ের ভ্যালু বেরিয়ে গেল, তাহলে ফাই সমান কত 2πx/ল্যামডা। দেয়ারফর ফাই ইকুয়ালস টু 2πx/ল্যামডা। তাহলে আমরা ফাইয়ের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ফাই ইকুয়ালস টু কত 2πx/ল্যামডা। এইবার আমরা এই ফাইয়ের মানটা 2 নং সমীকরণে বসিয়ে দেব। এই যে ফাইটা বের করলাম, এই ফাইয়ের মানটা 2 নং সমীকরণে বসিয়ে দেব। বসিয়ে দিলেই চলতরঙ্গের সমীকরণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2 নং সমীকরণটা কী ছিল? এখন y ইকুয়ালস টু a sin ωt মাইনাস ফাই, বা y ইকুয়ালস টু a sin ωt মাইনাস ফাইয়ের মানটা বসিয়ে দাও 2πx/ল্যামডা। ফাইয়ের মানটা বসিয়ে দিলাম, বা y ইকুয়ালস টু a sin ωt মাইনাস, এবার 2π/ল্যামডা এটাকে আমরা কে ধরে নিচ্ছি। কি ধরে নিলাম? কে, যেখানে কে সমান কত 2π/ল্যামডা। এইটাকে বলা হয় তরঙ্গ ভেক্টর। এই কেটাকে বলা হয় তরঙ্গ ভেক্টর, ওয়েভ ভেক্টর। হ্যাঁ, তাহলে কে এর ভ্যালু কত 2π/ল্যামডা। তাহলে 2π/ল্যামডাটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে y ইকুয়াল টু a sin ωt মাইনাস kx, y ইকুয়ালস টু a sin ωt মাইনাস kx। এইটা হলো তোমার চলতরঙ্গের সব থেকে সহজ সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণে কোনটা কি? এই সমীকরণে টি মুহূর্তে উৎপত্তি স্থল থেকে তরঙ্গের সরণ হচ্ছে x, টি মুহূর্তে উৎপত্তি স্থল থেকে তরঙ্গের সরণ হচ্ছে x, এবং টি মুহূর্তে মূলবিন্দুর কণার অর্থাৎ উৎপত্তি স্থলে কণাটার সরণ হচ্ছে কত y। মূলবিন্দু মানে যেখান থেকে তরঙ্গটা তৈরি হয়েছে, তাই না? তাহলে তরঙ্গের উৎপত্তি স্থলের কণার সরণ কত, সাম্যবিন্দু থেকে সরণ কত y। আর ওই কণা থেকে তরঙ্গটা কত দূরে চলে গেছে x দূরে চলে গেছে। তাহলে টি মুহূর্তে এক্সটা হচ্ছে তোমার তরঙ্গের সরণ, ওয়াইটা হচ্ছে কণার সরণ। আবার বলি, এখানে 3টি চলরাশি আছে, টি ওয়াই আর এক্স। টি ওয়াই আর এক্স কোনটা কি? টিটা হচ্ছে সময়, তাহলে টি মুহূর্তে কণার সরণ হচ্ছে ওয়াই, আর টি মুহূর্তে তরঙ্গের সরণ কত এক্স। তরঙ্গ সামনের দিকে এক্স দূরত্বে চলে গেছে, আর কণাটা সমবিন্দু ছেড়ে কতটা উপরে উঠেছে ওয়াই সরণে গেছে। এইটা হলো চলতরঙ্গের সব থেকে সহজ সমীকরণ। এবার এই সমীকরণটাকে আমরা আরও 4 ভাবে সাজাবো। আচ্ছা, দেখো কীভাবে সাজাচ্ছি। তাহলে y ইকুয়ালস টু a sin ωt মাইনাস kx, বা y ইকুয়ালস টু a sin, এবার আমরা ওমেগার জায়গায় লিখছি 2πn। কৌণিক বেগ ওমেগা সমান কত 2πn। n হচ্ছে কম্পাঙ্ক, আর কে এর জায়গায় বসিয়ে দিলাম 2π/ল্যামডা বসিয়ে দিলাম। তাহলে ওমেগার জায়গায় আমরা কত বসালাম 2πn, আর কে এর জায়গায় কত বসালাম 2π/ল্যামডা, বা y ইকুয়ালস টু a sin, এইবার এখানে আমি 2π/ল্যামডা কমন নিচ্ছি। এখানে 2π আছে, কমন চলে এসছে। এখানে কিন্তু ল্যামডা নাই প্রথমটাই, ওই জন্য ল্যামডাটা গুণ হয়ে গেল, তাই না? ল্যামডাটা গুণ হয়ে গেল। এই দেখো n ল্যামডা টি, এই ল্যামডা আর এই ল্যামডা কেটে যাচ্ছে, তাহলে 2πnt হয়ে গেল, তাই না? মাইনাস 2π/ল্যামডা কমন নিয়েছি, তাহলে x পড়ে থাকলো। হ্যাঁ,
তাহলে এখানে দেখো ল্যামডা ল্যামডা কেটে গেল, তাহলে 2 পাই nt মাইনাস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। ওকে, এবার দেখো আমরা জানি তরঙ্গের বেগ ভি সমান এন ল্যামডা, তাই না? তাহলে তরঙ্গের বেগ ভি সমান কত? এন ল্যামডা, বা y ইকুয়ালস টু a সাইন 2 পাই বাই ল্যামডা এন টু এন ল্যামডাটা ভি, তরঙ্গের বেগ কত? ভি, ভিটি মাইনাস এক্স। ভি সমান এন ল্যামডা তরঙ্গের বেগ, ভি সমান এন ল্যামডা তরঙ্গের বেগ। তাহলে y ইকুয়ালস টু a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, y ইকুয়ালস টু a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এইটা হচ্ছে চলতরঙ্গের সব থেকে পরিচিত সমীকরণ। হ্যাঁ, চলতরঙ্গের সমীকরণটি প্রতিষ্ঠা করো যদি বলে, তাহলে এই 2 নম্বর সমীকরণ পর্যন্ত আনতে হবে। এটা করার পরে এটা দেখিয়ে দিবে, তাই না? এবার আরও 2 রকমভাবে আমরা তরঙ্গের সমীকরণটাকে প্রকাশ করব, আরও 2ভাবে। দেখো আরও 2ভাবে, আচ্ছা আচ্ছা, আরও 2ভাবে দেখো। তাহলে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, বা y ইকুয়ালস টু a সাইন, এবার আমি এখানে ওমেগা কমন নিলাম, ওমেগা কমন নিলে টি মাইনাস কে বাই ওমেগা ইন্টু এক্স, তাই না? y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে বাই ওমেগা ইন্টু এক্স। হ্যাঁ, বা y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, এক্স বাই ভি। কারণ ওমেগা বাই কে রাশিটা ভি হয়, এটা একটু দেখিয়ে দিতে হবে। এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। হ্যাঁ, তাহলে এখানে ওমেগা বাই কে মনে রাখবে, ওমেগা বাই কে, ওমেগা হচ্ছে 2 পাই এন আর কে হচ্ছে তোমার 2 পাই বাই ল্যামডা, 2 পাই কেটে গেল, 1 বাই ল্যামডা উল্টে গিয়ে উপরে চলে গেল, এন ল্যামডা ইকুয়ালস টু কত? ভি, তাই না? তাহলে ওমেগা বাই কেটা কত? ভি, আর এখানে কে বাই ওমেগা আছে, তাহলে 1 বাই ভি হয়ে যাবে, তাই না? 1 বাই ভি হয়ে যাবে। তাহলে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি, এটা হচ্ছে তোমার চলতরঙ্গের আরেকটা সমীকরণ, আর তাহলে ওমেগা বাই কে রাশিটা কি? তরঙ্গের বেগ ভি, একটু দেখিয়ে দিলাম এখানে। আচ্ছা, এবার আমরা 4 নম্বর সমীকরণ, চলতরঙ্গে আরেকটা সমীকরণ আছে, y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, বা y ইকুয়ালস টু a সাইন, আচ্ছা এবার দেখো আমরা জানি ওমেগা হচ্ছে 2 পাই বাই ক্যাপিটাল টি, এখানে ক্যাপিটাল টিটা পর্যায়কাল, এগুলো পাশে বলে দিতে হবে, ক্যাপিটাল টিটা পর্যায়কাল ইন্টু স্মল টি মাইনাস কে হচ্ছে কত? 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, তাই না? বা y ইকুয়ালস টু a সাইন 2 পাই কমন নিয়ে নাও, তাহলে স্মল টি বাই ক্যাপিটাল টি মাইনাস এক্স বাই ল্যামডা। এইটাও চলতরঙ্গের একটা পরিচিত সমীকরণ। তাহলে এই 4ভাবে আমরা চলতরঙ্গের সমীকরণটাকে মনে রাখব। চলতরঙ্গের সমীকরণটি প্রতিষ্ঠা করো যদি বলে, তখন আমরা y ইকুয়ালস টু a সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, ওই 2 নম্বর সমীকরণটা প্রমাণ করে ছেড়ে দেব। এই হলো তোমার 3 নম্বর, এটা হলো তোমার 4 নম্বর। একটা জিনিস বোঝাই, এক্স অক্ষে এক্স, ওয়াই অক্ষে আমরা ওয়াই দেখিয়েছি, দেখো। আচ্ছা, এক্সের সঙ্গে ওয়াইয়ের একটা গ্রাফ আমরা এঁকেছি। আচ্ছা, আমরা খুবই কাছাকাছি 2টো পয়েন্ট নিলাম, এই যে গ্রাফটা এঁকেছি এই গ্রাফের উপর খুবই কাছাকাছি 2টো পয়েন্ট, একটা এ পয়েন্ট আর এটা ধরো বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে আমরা এক্স অক্ষের উপর লম্ব টানলাম, বি পয়েন্ট থেকে ওয়াই অক্ষের উপর লম্ব টানলাম। তাহলে দেখো এই যে এইটাকে আমরা এক্স ধরে নিলাম, এইটুকু এক্স, আর এইটুকু একটু বেশি এক্স প্লাস ডিএক্স ধরলাম, তাহলে এইটুকু কত? এক্স, আর গোটাটা কত? এক্স প্লাস ডিএক্স। তার মানে এইটুকু আমার ডিএক্স হচ্ছে, তাই না? এটা এক্স আর এটা ডিএক্স, তবে তো আমার গোটাটা এক্স প্লাস ডিএক্স হচ্ছে। আচ্ছা, এবার দেখো এ বিন্দুর হাইটটাকে ওয়াই ধরে নিলাম, আর বি বিন্দুর হাইটটাকে ওয়াই প্লাস ডিওয়াই ধরলাম। তাহলে এ বিন্দুর হাইটটাকে, এই যে এ বিন্দুর হাইটটাকে ওয়াই ধরলাম, আর বি বিন্দুর হাইটটাকে ওয়াই প্লাস ডিওয়াই ধরলাম। এবার আমরা এ বিন্দু থেকে এটার উপর দেখো একটা লম্ব টানলাম, তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে নিচেরটা ওয়াই, আর এইটুকু তাহলে আমার ডিওয়াই হয়ে গেল, এইটুকু কত হয়ে গেল? ডিওয়াই, বোঝা গেল? তাহলে এইটুকু কত হলো? ডিওয়াই। আবার এইটুকু কত? ডিএক্স, এটা এক্স, গোটাটা এক্স প্লাস ডিএক্স, তাহলে এইটুকু কত? ডিএক্স, তাহলে এইটুকু হলো আমার ডিএক্স আর এইটুকু হলো ডিওয়াই।
তাহলে এটুকু কত ডিএক্স আর এটুকু কত ডিওয়াই। এবার এখানে আমরা একটা স্পর্শক টেনেছি, এই স্পর্শক ধরো এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে উৎপন্ন করলো, তাহলে এটা নতিটা কত ট্যান থিটা, ট্যান থিটা। এবার এই কোণটা থিটা হলে এইখানে দেখো আমরা থিটা কোণ পাবো, এই যে, তাই না, এই যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এখানে আমরা এই কোণটা থিটা পাবো। তাহলে এই যে ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজটা যদি আমরা ট্যান থিটা বার করি, তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব দেখো ডিওয়াই আর ভূমি দেখো ডিএক্স, তাই না, ডিওয়াই বাই ডিএক্স, তাই না। এই যে আমরা এখানে যে ত্রিভুজটা পেয়েছিলাম, এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা হবে। তাহলে এইখানে ট্যান থিটার সমান কত পাবো, লম্ব হচ্ছে ডিওয়াই আর ভূমিটা কত ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কী হয়ে গেল, গ্রাফের নতি। ট্যান থিটা মানে নতি, কোনো সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে তার নতি বলে, কোনো সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে তার নতি বলে। তাহলে এবি স্পর্শকটা নতি কত ট্যান থিটা, ট্যান থিটা। তাহলে দেখো আবার ডিওয়াই ডিএক্সটা, তাহলে কি ট্যান থিটা যদি নতি হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই ডিএক্সটা কী হয়ে যাচ্ছে গ্রাফের নতি, এটা মনে রাখবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কি গ্রাফের নতি, গ্রাফের নতি। এরপরে দেখো কণার বেগ আর তরঙ্গ বেগের সম্পর্ক আমরা বার করব, কণার বেগ আর তরঙ্গ বেগের সম্পর্ক। তো প্রথমে আমরা চলতরঙ্গের সমীকরণটা ধরে নিচ্ছি যে আমরা জানি ওয়াই অক্ষ বরাবর কম্পনরত, তাহলে কণা কাঁপবে ওয়াই অক্ষ বরাবর আর তরঙ্গ যাচ্ছে এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কম্পনরত এবং ধনাত্মক এক্স অক্ষ বরাবর গতিশীল চলতরঙ্গের সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। চলতরঙ্গের প্রথম সমীকরণটা ধরে নিলাম। তাহলে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর কাঁপছে কণাগুলো, মাধ্যমের কণাগুলো কাঁপছে ওয়াই অক্ষ বরাবর আর তরঙ্গটা যাচ্ছে এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর। এইরকম চলতরঙ্গের সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এবার এখানে ওয়াইটা কি, টি মুহূর্তে কণার সরণ, তাই না। তাহলে এখানে টি মুহূর্তে কণার সরণ, কণার সরণ কত ওয়াই, কণার সরণ হলো ওয়াই। অতএব কণার বেগ, অতএব কণার বেগ, এটাকে আমরা ইউ নাম দিলাম। তাহলে আমরা কণার বেগ ইউ সমান কী লিখব, টি ওয়াই ডিটি। যেহেতু এখানে ওয়াইটা টি মুহূর্তে কণার সরণ, তাহলে আমরা কণার বেগ ইউ সমান কী লিখব, ডিওয়াই ডিটি ইকুয়ালস টু ডিডিটি অফ, এবার ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা, বা ইউ ইকুয়ালস টু এ কনস্ট্যান্ট সামনে বেরিয়ে চলে আসলো। এবারে এইরকম ডেরিভেটিভ আমার নিয়ম কি জানি, যে আগে ভিতরটা ডেরিভেটিভ করে নিতে হয়, তাই না। তাহলে ভিতরে কি আছে, ওমেগা টি মাইনাস কে এক্স আছে। তাহলে এটাকে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে ডিডিটি, এবার এটাকে পাট করে নিব, এটাকে পাট করে নিব, ডিডিটি অফ ওমেগা টি মাইনাস ডিডিটি অফ কে এক্স। এবার দেখো টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ কত 1, তাহলে এটা ওমেগা পেলাম মাইনাস। এবার দেখো এখানে টি নাই, এটা দুটোই কনস্ট্যান্ট, তাই না, টি নাই, এখানে টি নাই, তার মানে এটা দুটোই কনস্ট্যান্ট, টি নাই, তার মানে এবার কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত 0 0। তাহলে ভিতরটা ডেরিভেটিভ করলে আমরা কি পেলাম, ওমেগা। তাহলে ভিতরটা ডেরিভেটিভ করে নিলাম, ওমেগা পেলাম, ওমেগাটা সামনে লিখব, তারপরে সাইনের ডেরিভেটিভ কস, তাহলে কস ওমেগা টি মাইনাস কে এক্স, কস ওমেগা টি মাইনাস কে এক্স। এইটা হলো তোমার কণার বেগ ইউ, কণার বেগ ইউ, কণার বেগ ইউ। তাহলে কণার বেগ ইউ সমান কত হলো, এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা, এবার আমরা ডিওয়াই ডিএক্স বার করছি। হ্যাঁ, ডিওয়াই ডিএক্স, এখন ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিডিএক্স অফ, এবার উপরে ওয়াইয়ের মান বসাচ্ছি, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আচ্ছা, এ কনস্ট্যান্ট বেরিয়ে চলে আসলো। এবার এটা ভিতরটা আবার ডেরিভেটিভ করব, ওমেগা টি মাইনাস কে এক্সের ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, ডিডিএক্স আছে এক্সের সাপেক্ষে। এবার দেখো এখানে এক্স নাই, তাহলে এটার ডেরিভেটিভ 0 হয়ে গেল, মাইনাস এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত 1, আর কেটা বেরিয়ে চলে আসবে, কেটা বেরিয়ে চলে আসবে, আর এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত 1, তাহলে কত হলো মাইনাস কে, মাইনাস কে। তাহলে এখানে আমরা ভিতরটা ডেরিভেটিভ করে কী পাচ্ছি, মাইনাস কে পাচ্ছি, সেটাকে সামনে লিখলাম, মাইনাস কে পেলাম। সাইনের ডেরিভেটিভ কত, কস ওমেগা টি মাইনাস কে এক্স। এইটা হলো তোমার ডিওয়াই ডিএক্স। এটা আমরা কী বার করলাম, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স বার করলাম।
এবার এই দুটো ভাগ করে দিচ্ছি therefore আচ্ছা ইউটাকে উপরে দিচ্ছি therefore u by dy dx হ্যাঁ, তাহলে u by dy dx বার করছি। তাহলে u এর ভ্যালু কত, a ওমেগা cos ওমেগা t মাইনাস kx, আর dy dx এর ভ্যালুটা বসাচ্ছি মাইনাস a k cos ওমেগা t মাইনাস kx। তাহলে u বাই dy dx বার করছি, u এর মানটা বসালাম, কই u, এই যে a ওমেগা cos ওমেগা t মাইনাস kx, আর dy dx এর মানটা এটা দেখো মাইনাস a k cos ওমেগা t মাইনাস kx। আচ্ছা cos ওমেগা t মাইনাস kxটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কত হলো মাইনাস ওমেগা বাই কে ইকুয়ালস টু মাইনাস ভি। একটু আগে আমরা দেখলাম ওমেগা বাই কে রাশিটা কি, তরঙ্গের বেগ ভি, ওমেগা বাই কে রাশিটা কি, তরঙ্গের বেগ ভি। এবার কোনাকুনি গুণ করো, therefore ইউ সমান মাইনাস ভি ইন্টু ডিওয়াই ডিএক্স, ইউ সমান মাইনাস ভি ইন্টু ডিওয়াই ডিএক্স। হ্যাঁ, এবার ইউটা কি, কণার বেগ, হ্যাঁ, মাইনাস ভিটা কি, তরঙ্গের বেগ, ভিটা কি, তরঙ্গের বেগ, আর ডিওয়াই ডিএক্স এটা একটু আগে তোমাদের বোঝালাম, এটা হচ্ছে তরঙ্গের সরণলেখের নতি, তরঙ্গের সরণলেখের নতি, তরঙ্গের সরণলেখের নতি। তাহলে কণার বেগ সমান মাইনাস তরঙ্গের বেগ ইন্টু তরঙ্গের সরণলেখের নতি। এইটা হলো তোমার চলতরঙ্গে কণার বেগ আর তরঙ্গ বেগের সম্পর্ক। এবার দেখো চলতরঙ্গের অবকলীয় সমীকরণ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা প্রথমে লিখবে যে আমরা জানি মাধ্যমের কণাগুলো y অক্ষ বরাবর কম্পিত হলে এবং একটি চলতরঙ্গ ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসর হলে চলতরঙ্গের সমীকরণ কি হয়, y ইকুয়ালস টু a sin ওমেগা t মাইনাস kx। মাধ্যমের কণাগুলো y অক্ষ বরাবর কম্পিত হলে এবং একটি চলতরঙ্গ ধনাত্মক x অক্ষ বরাবর বিস্তার লাভ করলে ওই তরঙ্গের সমীকরণ কি হয়, y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx। আচ্ছা এটাকে আমরা dy dt বার করছি, dy dt অফ, আচ্ছা y এর মানটা বসাচ্ছি a sin ওমেগা t মাইনাস kx, বা dy dt ইকুয়ালস টু এ বেরিয়ে আসবে, ভেতরটা ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে ওমেগা পাবো, সাইনের ডেরিভেটিভ cos ওমেগা টি মাইনাস kx। আচ্ছা এইবার বোথ সাইডকে আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, এটার বোথ সাইডকে, এই দেখো তাহলে ডিডিটি অফ ডিওয়াই ডিটি ইকুয়ালস টু ডিডিটি অফ এ ওমেগা cos ওমেগা টি মাইনাস kx। তাহলে করলাম কি, উভয় পক্ষকে আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, ডিডিটি বসালাম, তাহলে টি এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করছি। এবার বাদিকটা দেখো, টি এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ হলো, তারপরে সেটার আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এখানে ওয়াই রাশিটার টি এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এখানে ডবল ডেরিভেটিভ নিয়ম কি, d2y dt2, এটা আমরা সরল দৈর্ঘ্যতে দেখেছি তাই না, সরল দৈর্ঘ্যতে আমরা ডবল ডেরিভেটিভ ব্যাপারটা বলেছিলাম। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল d2y dt2, অর্থাৎ টি এর সাপেক্ষে ওয়াই এর দুবার ডেরিভেটিভ, তাই না, ইকুয়ালস টু, এবার এ কনস্ট্যান্ট ওমেগা কনস্ট্যান্ট বেরিয়ে আসলো, ভিতরটা আবার ডেরিভেটিভ করতে হবে, টি এর সাপেক্ষে ওমেগা পাবো, তাহলে ওমেগা স্কোয়ার হয়ে গেল, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, এই হলো তোমার d2y dt2 ভ্যালুটা বের করে রাখলাম, এটা ইকুয়েশন 1 দিয়ে রেখে দাও, বোঝা গেছে তো। তাহলে এখানে টি এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ, তারপর আবার ডিডিটি বসিয়েছি, তাহলে টি এর সাপেক্ষে ওয়াই এর আবার ডেরিভেটিভ হচ্ছে, তাহলে এখানে ওয়াই রাশিটা টি এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ হচ্ছে, যেটা দেখানোর নিয়ম হচ্ছে d2y dt2। আচ্ছা এইবার আমরা করব কি, dy dx বার করছি। dy dx ইকুয়ালস টু ddx অফ ওয়াই এর জায়গায় বসাচ্ছি a sin ওমেগা টি মাইনাস kx, বা dy dx ইকুয়ালস টু এ বেরিয়ে আসলো, ভিতরটা ডেরিভেটিভ করলে দেখো মাইনাস কে পাবো, ভিতরটা ডেরিভেটিভ করলে মাইনাস কে পাবো, তাই না। আচ্ছা সাইনের ডেরিভেটিভ cos,
তাহলে কস ওমেগা টি মাইনাস কে এক্স। এবার বোথ সাইডকে আবার ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে, তাহলে ডিডি এক্স অফ ডিওয়াই ডিএক্স, বোথ সাইডকে এক্সের সাপেক্ষে আবার ডেরিভেটিভ করছি, ইকুয়ালস টু ডিডি এক্স অফ মাইনাস এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। বাহ, ডি টু ওয়াই ডিএক্স টু হয়ে গেল। দেখো এটা এক্সের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে, তারপরে বাইরে ডিডিএক্স আছে, তার মানে এক্সের সাপেক্ষে ওয়াই রাশিটা আবার ডেরিভেটিভ, তার মানে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের দুবার ডেরিভেটিভ হচ্ছে, ওয়াইয়ের ডবল ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়ালস টু মাইনাস এ কে বেরিয়ে আসলো, ভিতরটা ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে মাইনাস কে পাবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কে স্কোয়ার হয়ে গেল, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে আবার মাইনাস চলে আসলো, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আবার বলছি, তাহলে প্রথমে মাইনাস এ কে বের করলাম, ভিতরটা ডেরিভেটিভ করলে মাইনাস কে পাবো, তাহলে প্লাস এ কে স্কোয়ার হয়ে গেল, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন দিয়ে সামনে মাইনাস চলে আসলো। এটা হয়ে গেল তোমার ডি টু ওয়াই ডিএক্স টুর ভ্যালু। এবার আমরা এই দুটো ভাগ করে দিচ্ছি, এটা উপরে এটা নিচে দিয়ে ভাগ করে দিচ্ছি, therefore d2y dt2 আচ্ছা বাই d2y dx2 ভাগ করে দিচ্ছি, d2y dt2 মান বসাও, মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর এখানে d2y dx2 ভ্যালু বসাও, মাইনাস এ কে স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এগুলো মুছে দিলাম। আচ্ছা, মাইনাস মাইনাস কেটে গেল, এ কেটে গেল, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স কেটে গেল, তাহলে এটা দেখো ওমেগা বাই কে এর হোল স্কোয়ার, এবার তার মানে ভি স্কোয়ার, তাই না? এই যে ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার, তাহলে ওমেগা বাই কে এর হোল স্কোয়ার, তার মানে ওমেগা বাই কেটা ভি হয়, ভি স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করে দাও, therefore d2y dt2 ইকুয়ালস টু ভি স্কোয়ার d2y dx2। এইটা হয়ে গেল তোমার চলতরঙ্গের অবকলীয় সমীকরণ। এই সমীকরণটাকে আমরা বলবো কি, চলতরঙ্গের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকলীয় সমীকরণ।